আসসালামু আলাইকুম সকলকে। আমাদের এগ্রি জিএসটি বিগত 4 বছরের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসের মাধ্যমে আমরা এই সিরিজটা শেষ করতে যাচ্ছি এবং এই সিরিজের পর আমরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, এরপর হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্থাৎ বাও বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। কারণ তোমরা কিন্তু জানো এই বছর কৃষির প্রশ্নের দায়িত্বে আছে তোমার বাও, এবং এরপর আমরা জিএসটির প্রশ্নগুলোকে সলভ করব কেমিস্ট্রির। সো চলো আজকে হচ্ছে আমরা এগ্রির বিগত কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের লাস্ট ক্লাসটা করে ফেলি। সো আমাদের প্রথম প্রশ্ন যে কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেস্তার দ্রবণ বলা হয়। আচ্ছা, সো এই যে নেস্তার দ্রবণটা তোমরা কতবার করে শুনছো বলো তো? নেস্তার দ্রবণটা তুমি কতবার করে এই নেস্তার দ্রবণের নামটা শুনছো? নেস্তার দ্রবণ কাকে বলা হয়? নেস্তার দ্রবণ হচ্ছে তুমি যদি K2HgI4 K2HgI4 এই জটিল যৌগটার সাথে যে কোনো একটা গাঢ় ক্ষার সেটা হইতে পারে কি, হইতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটার যে কোনো একটা হইলেই হইলো, গাঢ় ক্ষার হইতে হবে। সো K2HgI4 এর সাথে গাঢ় ক্ষার এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাকে বলা হয় নেস্লার বিকারক বা নেস্তার দ্রবণ। এই দ্রবণটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নেস্লার দ্রবণ। এটা কি বলা হয়? নেস্তার দ্রবণ। এবং এই নেস্তার দ্রবণ দিয়ে কি করা হয়? এই নেস্তার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। নেস্তার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। নেস্তার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। আমাদের বলছে যে কোনটার ক্ষারকীয় দ্রবণকে নেস্তার দ্রবণ বলি। সো কার সাথে ক্ষার থাকলে সেটা নেস্তার। সো যে K2HgI4 এটার সাথে নেস্তার, তোমার এটার সাথে ক্ষার থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে নেস্তার। সো যেখানে K2HgI4 হবে, সো যে বি নাম্বারটা হচ্ছে आंसर, যে এটা হচ্ছে নেস্লার বিকারক। ঠিক আছে। এন্ড এইটার বাংলাটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারতো যে ধরো কোনটি ক্ষারকীয় দ্রবণকে নেস্তার বলা হয়, সংকেত না দিয়ে বললো যে হচ্ছে এই যৌগের যে নামটা আছে বাংলা সেটা লিখে দিল। সো এটার নামটা কি হবে? দেখো এখানে কি আছে, পটাশিয়াম আছে, আয়োডিন আছে আর মার্কারি আছে, তাই তো? জটিল যৌগের নামকরণ কেমনে হয়? ফার্স্টে আমাদেরকে ধাতুর নামটা বলতে হয়, যে এখানে বাইরে কে আছে, বাইরে আসে হচ্ছে পটাশিয়াম এবং এখানে আয়োডিন আছে 4টা, যেটা লিগ্যান্ড হিসেবে এখানে আছে। সো পরে লিগ্যান্ডের পরিচয় দিতে হয় যে টেট্রা আয়োডো এন্ড এখানে কি আছে, মার্কারি। সো লাস্টে যেহেতু লাস্টে এট যুক্ত করতে হয়, অর্থাৎ নামটা হয়ে যাবে মার্কিউরেট। সো পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট হচ্ছে এই যৌগটার নাম। সো অ্যানসারে কিন্তু এটাও থাকতে পারতো। ঠিক আছে, অ্যানসারে কিন্তু এটাও থাকতে পারতো। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই। বলছে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। সো এই কোশ্চেনগুলো দেখা মাত্রই যে কোনটা পানিতে অদ্রবণীয়, কোনটা বেশি দ্রবণীয়, কোনটা কম দ্রবণীয়, ঠিক আছে, আমাদের মাথায় ফাজানা নীতির কথাটা আসে, তাই না? বাট এই যে কোশ্চেনটা, এখানে কিন্তু ফাজানা নীতির ব্যতিক্রম হয়েছে। ঠিক আছে, চলো আমরা সলভ করতে গেলেই বুঝবো। এন্ড এই টাইপের কোশ্চেনগুলা তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, আমি বলবো তুমি যত ভালো অ্যান্সার করতে পারবা। তুমি যত বেশি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা তত বেশি তুমি এই টাইপের প্রশ্ন ফেস করবা, এবং যত বেশি এই টাইপের প্রশ্ন ফেস করবা তত বেশি তুমি এই টাইপের কোশ্চেন কারেক্ট করতে পারবা। যেমন তুমি হুট করে দেখা মাত্রই কিন্তু চিনবা না যে কোন যৌগটার ক্ষেত্রে তোমার হচ্ছে ফাজানা নীতি অ্যাপ্লাই হবে, কোন যৌগটার ক্ষেত্রে তোমার হচ্ছে ফাজানা নীতি অ্যাপ্লাই হবে না, সেটা তুমি বুঝবা না। যেমন এই যৌগটা যখন তুমি হচ্ছে প্র্যাকটিস করতে যাবা, তখন তুমি দেখবা যে এখানে যে যৌগগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে ক্যালসিয়াম ফ্লোরাইড যে যৌগটা আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড, এই যৌগটার ক্ষেত্রে কি হয়? এই যৌগটার ক্ষেত্রে তার যে ল্যাটিস শক্তির মানটা, ভাই ল্যাটিস শক্তি কি? ল্যাটিস শক্তি মানে হচ্ছে একটা আয়নীয় যৌগের মধ্যে কি থাকে, একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন থাকে। একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে যে ধরে রাখে, এবং ধরে রাখতে যে শক্তিটা লাগে, অথবা তুমি যদি এদেরকে ভাঙতে চাও তাহলে যে শক্তিটা দেওয়া লাগবে তার নাম হচ্ছে ল্যাটিস শক্তি। তো তুমি যেমনি বলো সমস্যা নেই। সো এটা হচ্ছে ল্যাটিস শক্তি। সো একটা ক্যাটায়ন একটা অ্যানায়নকে ধরে রাখছে, এটা হচ্ছে তাদের ল্যাটিস শক্তি। সো তুমি বাইরে থেকে তাদেরকে পানি দিয়ে ভাঙবা, তাদেরকে দ্রবণীয় করবা পানি দিয়ে, সো অবশ্যই তারা পরস্পরকে যে শক্তি দিয়ে ধরে রাখছে তার থেকে বেশি শক্তি দিতে হবে। বাট এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা ল্যাটিস শক্তির মানটা তার পানি দিয়ে ভাঙার যে শক্তি বা হাইড্রেশন শক্তি সেটা থেকে অনেক বেশি, এবং এই জন্যই ক্যালসিয়াম ফ্লোরাইড কিন্তু পানিতে দ্রবণীয় না। এখন তুমি যদি এখানে তুমি অ্যাপ্লাই করতা, মানে ফাজানা নীতি অ্যাপ্লাই করতা, তাহলে জিনিসটা কেমন আসতো? তুমি বলতা যে ভাই আচ্ছা প্রত্যেকের মধ্যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামটা কেটে দেন, এন্ড এখানে অ্যানায়নের আকার যত বড় সেটার পোলার আয়ন তত বেশি, সেটা তত বেশি তোমার কি দ্রবণীয় কম হবে, কারণ সমযোজী তত বেশি দ্রবণীয় কম। সেখানে অ্যান্সার তো ক্যালসিয়াম আয়োডাইড হওয়ার কথা, তাই না? সো অনেকে কিন্তু ক্যালসিয়াম আয়োডাইড দিবে, 90% ক্যালসিয়াম আয়োডাইড দিবে যারা ওই যে আয়ন শনাক্তকরণের পরে ল্যাটিস শক্তি, এনথালপি এবং হচ্ছে হাইড্রেশন শক্তির যে 2টা পৃষ্ঠা আছে সেটা যারা পড়ে নাই তারা কিন্তু এই জিনিসগুলো পারবে না, এবং বইও কিন্তু এই জিনিসটা নাই। বাট
তুমি কেমনে ভালো করবা? তুমি যখন হচ্ছে এই যে কৃষির জন্য পরীক্ষা দিচ্ছ, বাট তোমাকে কিন্তু আমি ভয় কি বলছি, জিএসটি কোশ্চেন ব্যাংক করো, তুমি রাজশাহীর কোশ্চেন ব্যাংক করো, তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক করো, যখন এগুলা করবা তখন এই টাইপের কোশ্চেন বারবার করে ফেস করবা, তখন এখানে দেখবা যে তোমার এখান থেকে কমন পড়ে গেছে। কথা বুঝতে পারছো? সো এই হচ্ছে কনসেপ্ট। সেখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, যেটা কিন্তু পানিতে দ্রবণীয় না। অ্যান্সারটা কেন? কারণ হচ্ছে ও ল্যাটিস শক্তির ভ্যালুটা হাইড্রেশন শক্তি থেকে অনেক বেশি, কারণ ক্যালসিয়াম এবং ফ্লোরিন খুব শক্তভাবে একজন একজনকে ধরে রাখে। ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেন, ইলেকট্রন শক্তি সঠিক্রম কোনটি? এই কোশ্চেন আগেও একবার আসছিল, একদিকে আবারও আসলো। আমরা সবাই জানি যেটা কই থেকে আসবে, 17 নম্বর গ্রুপের থেকেই আসবে। তো 17 নম্বর গ্রুপে আছে কি? 17 নম্বর গ্রুপে আছে ফ্লোরিন, ক্লোরিন, এন্ড এরপরে হচ্ছে ব্রোমিন, এবং এরপরে হচ্ছে আয়োডিন। এবং আমরা জানি এখানে একটা ব্যতিক্রম আছে, উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ার কথা এবং ওই মানগুলো কমার কথা, কিন্তু এখানে ক্লোরিনের মানটা হবে সব থেকে বেশি, তারপরে হবে ফ্লোরিন, তারপরে হবে হচ্ছে সিরিয়ালি ব্রোমিন এবং আয়োডিন। সেটা কিন্তু আমরা সবাই জানি, বারবার করে এগুলা কোশ্চেন আসে, সেই ক্লাস 9-10 থেকে এগুলা বারবার করে আসে, যে কোনটা এখানে অ্যান্সার হবে। অ্যান্সার হবে হচ্ছে ক্লোরিন, যেখানে আগে আছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, তারপরে হচ্ছে তোমার ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। ওকে, এরপরে কোশ্চেন, কোনটি লুইস অ্যাসিড? ভাই লুইস অ্যাসিড, লুইস কারো বারবার করে পড়াইছি, যে তুমি দেখবা যে লুইস অ্যাসিড অপশনে আছে বা কোশ্চেনে আছে, তার মানে অপশনে এরা থাকবে। লুইস অ্যাসিড আছে তার মানে কারা কারা থাকবে? লুইস অ্যাসিড আছে মানে সেখানে তুমি দেখবা হয় BF3 দেওয়া আছে, নয়তো LCl3 দেওয়া আছে, নয়তো FeCl3 দেওয়া আছে, নয়তো সালফার ট্রাইঅক্সাইড, এই যৌগগুলোকে তুমি পাবা। আর যখনই তোমাকে লুইস ক্ষার দিবে প্রশ্নে, তুমি অপশনে এই কটা যৌগকে পাবা। কাদেরকে? প্রথমত হচ্ছে H2O কে পাবা, অ্যামোনিয়াকে পাবা, ফসফিনকে পাবা, H2S কে পাবা। তুমি দেখবা 95% কোশ্চেনে লুইস অ্যাসিড বললে এদেরকে অপশনে পাবা, লুইস ক্ষার বললে এদেরকে অপশনে পাবা, যেটা অপশনে পাবো তুমি দাগাই দিবা। আনসার বলছে নিচের কোনটি লুইস অ্যাসিড। সো দেখো কোনটা আছে, এই যে AlCl3 সুন্দর মতো অপশনে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। ঠিক আছে, এবং এই দেখো একটা লুইস ক্ষারও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেন, কোনটি প্রোটিন আসক্তি সব থেকে বেশি? আচ্ছা, প্রোটিন আসক্তি না, এটা হবে হচ্ছে প্রোটন আসক্তি। কোনটির প্রোটন আসক্তি বেশি? নিচের কোনটির প্রোটন আসক্তি এর মান বেশি, বা কোনটি H+ নিতে চায়? আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী জানি যে একটা অ্যাসিড কি করে, H+ দান করে, এবং ক্ষার হচ্ছে সেই H+টা নেয়, অর্থাৎ ক্ষার H+ নেয় বা প্রোটন নেয়। এখন প্রোটন আসক্তি বেশি মানে কি? কোনটা তাড়াতাড়ি তোমার হচ্ছে H+ নেয়? সো যে শক্তিশালী ক্ষার সে তাড়াতাড়ি H+ নেবে। সো প্রোটিন আসক্তি কার বেশি হবে? যে শক্তিশালী ক্ষার। সো এখানে কি দেওয়া আছে? সবগুলোই তো লুইস ক্ষার দেওয়া আছে। দেখো যে লুইস ক্ষারের যে উদাহরণগুলো আমরা করছিলাম, সেই লুইস ক্ষারের উদাহরণগুলো দেওয়া আছে, H2O, H2S, অ্যামোনিয়া, ফসফেট। সো লুইস ক্ষারের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, কোনটা কম শক্তিশালী, তুমি কেমনে বুঝবা? লুইসের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে অ্যামোনিয়া। তুমি যদি ক্ষারের শক্তিশালিতার ক্রম করো, লুইস ক্ষারের, তুমি যদি লুইস ক্ষারের শক্তিশালিতার ক্রম দেখো, তাহলে সেখানে তুমি সুন্দর মতো কি পাবা? কাকে আগে পাবা? তুমি হচ্ছে অ্যামোনিয়াকে সবার আগে পাবা। লুইস ক্ষারের মধ্যে অ্যামোনিয়া বেশি শক্তিশালী, তারপরে H2O, তারপরে হচ্ছে তোমার ফসফিন, তারপরে হচ্ছে তোমার H2S। ঠিক আছে, সো এখন এই যে অ্যামোনিয়া যেটা আছে, এটা কিন্তু সব থেকে বেশি ক্ষার। আবার তুমি অন্য লজিক অ্যাপ্লাই করো, যে কোনটির প্রোটন আসক্তির মান বেশি? H2O যেটা, তুমি যদি নরমাল সেন্সে চিন্তা করো, H2O কিন্তু একটা নিরপেক্ষ যৌগ। ও কিন্তু তোমার কি করে না, তোমার হচ্ছে যেমন H+ দেয়, OH- দেয়। পানি কিন্তু একটা নিরপেক্ষ যৌগ, তাই না? বাট অ্যামোনিয়া কিন্তু ওই লজিকেও কিন্তু ক্ষার। ঠিক আছে, সো এমনি অ্যান্সার বের করতে পারো। নরমালি লুইস ক্ষার যেমনি চিন্তা করবা, অ্যামোনিয়াটাই হচ্ছে কি আমাদের এখানে সব থেকে বেশি শক্তিশালী ক্ষার। ওকে, এরপরে কোশ্চেন আসো, pH5 অপেক্ষা pH2 এর দ্রবণগুলো কত গুণ বেশি অম্লীয়? মাঝে মধ্যে এই কোশ্চেন আসবে, বলবে pH এত থেকে pH এত কত গুণ বেশি অম্লীয়, কত গুণ কম অম্লীয়, এই টাইপের কোশ্চেন আসবে। সো কত গুণ এই সংখ্যার যে মানটা, দেখো এখানে অ্যান্সার গুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যার মানটা কেমনে বের করবা? এটা বের করার প্রসেসটা হচ্ছে যে কত গুণ, এটা যদি বের করতে চাও যে কত গুণ, তাহলে অ্যান্সারটা বের করতে হয় এভাবে, যে 10 টু দি পাওয়ার যেই দুটা পিএইচ দেওয়া থাকে, সেই দুটার বড় থেকে ছোটকে মাইনাস করে দিবা, শেষ, আর কিছু না। pH1 থেকে pH2 কে মাইনাস করে দিবা। সো এখন দেখো, তাহলে 10 টু দি পাওয়ার বড় হচ্ছে 5, ছোট হচ্ছে 2, সো মাইনাস করলে আসবে 10 টু দি পাওয়ার 3। এন্ড এই জিনিসটা কি মিন করতেছে?
এবার একটু বোঝার চেষ্টা করো ভাই, অ্যান্সার তো পেয়ে গেলাম 1000, সো দাগাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এটা কি মিন করতেছে? মিন করতেছে যে পিএইচ 5 থেকে পিএইচ 2 হয়ে গেছে, তার মানে আরো অ্যাসিডিক হয়ে গেছে। সো তারা জিজ্ঞাসা করছে কত গুণ বেশি অম্লীয় হয়েছে, সেটা বের করার জন্য কি করলাম, বিয়োগ করলাম, যে 1000 গুণ বেশি অম্লীয় পিএইচ 5 যুক্ত একটা যৌগ থেকে পিএইচ 2 যুক্ত একটা যৌগ, এটা থেকে 1000 গুণ বেশি অম্লীয়, এটা বোঝাচ্ছে। আবার উল্টা একটা পিএইচ 2 থেকে একটা পিএইচ 5 যুক্ত যৌগ 1000 গুণ কম অম্লীয়, কারণ ও বেশি অম্লীয়, উপরের দিকে গেলে পিএইচ উপরের দিকে গেলে কি অ্যাসিডটা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, তাহলে পিএইচ 2 থেকে পিএইচ 5 1000 গুণ কম অম্লীয়। সো এই যে 1000 গুণ এটা কিন্তু চেঞ্জ হয়নি, বাট খালি বেশি বা কম, পিএইচ নিচের দিকে গেলে তোমার হচ্ছে বেশি আর পিএইচ উপরের দিকে গেলে কম, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। বাট এই যে 1000 গুণটা কিন্তু 1000 গুণই আছে, সেটা তুমি এমনি বের করতে পারবে। এবং এই টাইপের প্রায় 3টা এমসিকিউ তুমি হাজারে স্যারের বইটা ঘেটে দেখো, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আছে, সেগুলো কিন্তু অনুশীলনের প্রশ্নই আলটিমেটলি ঘুরায় ফিরায় দেয়। আনসার হচ্ছে 1000। এরপরে কোশ্চেন, পানির পিকেডব্লিউ এর মান কত? এটা হাজারে স্যারের বইতে আছে, এবং তুমি জানো যে কেডব্লিউ কতবার করে আসে, তাই না? যে কেডব্লিউ ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, কতবার করে আসছে যে পানির কেডব্লিউ 10 টু দি মাইনাস 14। এখন বলছে পিকেডব্লিউ, সো কোনো কিছুর মধ্যে পি যদি থাকে তার সামনে আমরা কি দিয়ে দিই, মাইনাস লগ দিয়ে দিই। সো কেডব্লিউ সামনে মাইনাস লগ দিয়ে দাও, হয়ে যাবে পিকেডব্লিউ। এর সামনে তোমার হচ্ছে মাইনাস লগ দিয়ে দাও, পি এ। এর সামনে তোমার হচ্ছে যাই দিবা, মানে পি সামনে থাকতেছে মানে মাইনাস লগ দিতে হবে। সো এবার মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14 করলে কত আসবে? এটা তোমরা সবাই জানো যে লগ আর 10 টু দি পাওয়ার সামথিং থাকলে জিনিসটা কাটাকাটি গিয়ে তোমার এই পাওয়ারটা আর সামনে কোনো চিহ্ন থাকলে সেটা গুণ হবে। সো মাইনাস এন্ড মাইনাস 14 মিলে প্লাস 14 হয়ে যাবে। সো অ্যান্সার হচ্ছে কত? প্লাস 14। অ্যান্সার কত? প্লাস 14। সো এখানে অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে যে ডি নাম্বারে দেওয়া আছে 14, ঠিক আছে। ওকে, এরপরে কোশ্চেনে যাই। বলছে 18 গ্রাম অক্সিজেনের পরমাণু সংখ্যা, এটা 18 গ্রাম না, এটা ছিল 16 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা। এবং এখানে একটা সুন্দর টুইস্ট আছে বা মজা আছে, দেখো কোনো ম্যাথই করতে হবে না, সুন্দর একটা ম্যাথ। বলছে 16 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত? আগে তুমি অনুসংখ্যা বের করো যে 16 গ্রাম অক্সিজেন অনুসংখ্যা কত। সো আমরা জানি যে 32 গ্রাম অক্সিজেন যদি হইতো তাহলে সেখানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা তোমার হচ্ছে অণু থাকতো, তাই তো? তারপরে সেটাকে আমি 2 দ্বারা গুণ করতাম, তাহলে পরমাণু চলে আসতো, কারণ অক্সিজেন অণুর মধ্যে 2টা অক্সিজেন পরমাণু থাকে। সো তখন আমি 2 দ্বারা গুণ করতাম। বাট আগে আমরা অণু বের করে নিই। এখন আমাকে যদি দিচ্ছে 16 গ্রাম, তাহলে 16 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা কত হবে? এটার অর্ধেক। সো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইড বাই 2, এতটি। সো এবার তুমি অণুর সংখ্যা জানো, পরমাণুর সংখ্যা বের করবা, তাহলে কি করতে হবে? এখানে অক্সিজেন, সো O2, এখানে পরমাণু আছে 2টা, সেই যে অণুর সংখ্যাকে 2 দ্বারা গুণ করবা, তাহলে পরমাণুর সংখ্যা কত আসবে? তাহলে পরমাণুর সংখ্যা ইকুয়ালস টু আসছে কত? এই জিনিসটা, অর্থাৎ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইড বাই 2, এটার সাথে তোমাকে এক্সট্রা আরো 2 গুণ করতে হচ্ছে। সো এই 2 আর এই 2 কাট এবং অ্যান্সার ঘুরে ফিরে এটাই আসলো, অর্থাৎ এখানে কোনো ম্যাথই করতে হচ্ছে না, জাস্ট বেসিক ক্যালকুলেশন, যে 6.023 10 টু দি পাওয়ার 23। সো আজকের প্রথম ম্যাথটা আমরা পেয়ে গেলাম এই বছরের। সো এবার তুমি একটু চিন্তা করে দেখো যে এই যে আগে কোশ্চেন যে 4টা ক্লাস আমরা করলাম, একটা ক্লাসের মধ্যেও তুমি এমন কোন ম্যাথ পেয়েছো যে ম্যাথটা ক্যালকুলেশন করতে গিয়ে তোমাকে কষ্ট পাইতে হয়েছে না? তো জন্য কিন্তু বারবার করে বলছি যে একদিন কোশ্চেন ব্যাংক সলভ করে তুমি বুঝে গেছো অলরেডি যে এইখানে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে মারবে না। কথা বুঝতে পারছো? তোমার হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে মারবে না। সো তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে মারবে কারা? জিএসটি আর রাজশাহী ইউনিভার্সিটি। বারবার করে বলতেছি জিএসটি আর রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে মারবে। কথা বুঝতে পারছো? ওকে, এরপর আসো পরের কোশ্চেন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়? আগে আমরা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা পড়ে আসি। সো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে যেটা হয় সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে RCONH2, অ্যাসিড অ্যামাইড থেকে তোমার কি তৈরি হয়? আমরা যখন ব্রোমিন প্লাস ক্ষার দেই, ব্রোমিন প্লাস ক্ষার, তখন সেখান থেকে RNH2 তৈরি হয়। সো যেটা হয় বেসিক্যালি এই যে এই CO যে মূলকটা আছে, কার্বনিল যে মূলকটা আছে, এই মূলকটাই চলে যায় অ্যাসিড অ্যামাইড থেকে, যে COটা আছে এই COটা পুরোটাই বের হয়ে যায় RNH2। দেখো RNH2 পড়ে আছে, COটা আর নাই। সো এটার জন্য কি লাগে? যে আমাদের এই প্রভাবকটা লাগে। সো তুমি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াকে চিনবা কেমনে? এই ব্রোমিন ক্ষার দেখেই চিনতে পারবা। আবার আরেকটা উপায় কি, যে অ্যাসিড অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হচ্ছে। কথা বুঝতে পারছো? সো এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার উৎপাদ, যে ব্রোমিন প্লাস ক্ষার থাকবে আর
অ্যাসিডামাইড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি হবে। তাহলে অ্যান্সার কোনটা আমাকে জিজ্ঞাসা করছে, এই বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? এই বিক্রিয়াতে প্রাইমারি অ্যামিন তৈরি হয়, এই বিক্রিয়াতে প্রাইমারি অ্যামিন তৈরি হয়। এবার এই বিক্রিয়াটার একটা স্পেশালিটি আছে, তুমি অনেকবার করে হফম্যান রিঅ্যাকশন বিক্রিয়ার নাম তোমার এইচএসসি লেভেল থেকে এই পর্যন্ত শুনে আসছো, কিসের জন্য? এটা কি এমন স্পেশালিটি আছে? স্পেশালিটি হচ্ছে জৈব যৌগে তুমি দুইটা এমন বিক্রিয়া পাবা যাদের তোমার হচ্ছে কি হয়, বিক্রিয়া করার পরে কার্বন সংখ্যা কমে যায়। এর মধ্যে একটা হচ্ছে ডিকার্বোজিলেশন বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে আমাদের এই হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যেখানে কার্বন সংখ্যা কমে যায়। তুমি দেখো, তুমি যাকে নিয়ে বিক্রিয়া শুরু করছিলে অ্যাসিড অ্যামাইড, সেখান থেকে একটা কার্বন জাতীয় জিনিস কিন্তু আমার মেইন উৎপাদের মধ্যে নাই, সো কার্বন সংখ্যা কমে গেছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু কি বিক্রিয়া? একটা কার্বন সংখ্যা কমার বিক্রিয়া, কার্বন সংখ্যা কমার বিক্রিয়া, ঠিক আছে? সো এই জন্য এটা একটা স্পেশালিটি কিন্তু আছে। এরপরে কোশ্চেন, সেলুলোজ কিসের পলিমার? এই দেখো এই টাইপের কোশ্চেন গুলো, যে সেলুলোজ কিসের পলিমার, এই টাইপের কোশ্চেন গুলো অনেকেই বা এই টাইপের কনসেপ্ট অনেকে পড়ো না। এটা কিন্তু জৈব যৌগের শেষের দিকের একটা পড়াশোনা। তোমার সেখানে অ্যামাইড বন্ধন, গ্লাইকোসাইড বন্ধন, ঠিক আছে, পেপটাইড বন্ধন, পলিমার, সেলুলোজ, স্টার, যেগুলো নিয়ে আলোচনা করা আছে। সেখানে অনেক ডিএনএ এর ভিতরে যে স্ট্রাকচার, সেগুলো নিয়ে আলোচনা করা আছে, বাট তোমরা সেগুলো পড়বা না। বাট তুমি দেখো এগ্রিজিএসটিতে এই পলিমার থেকে, প্লাস্টিক থেকে কতগুলা কোশ্চেন আসলো, কতগুলা কোশ্চেন জাস্ট আসলো। গত বছর গত ক্লাসেই তো সলভ করলাম যে পেপটাইড বন্ধনের একটা কোশ্চেন আসছিল, আসছে না? এই সপ্তাহে থেকে কোশ্চেন আসতেছে। সো মেইন বই সিরিজের ক্লাসে কিন্তু ভাই একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছুই পড়াইছি। সো তুমি দেখো ভাই, কিন্তু এমন না যে এইগুলা লাগবে না, এগুলা পড়ে না, এমন না। সো তুমি কি করবা, মেইন বই থেকে ওই জাস্ট লাস্টের দিকে যে পার্টটা, সেগুলো কিন্তু অবশ্যই একবার হলেও দেখা যাবে, ঠিক আছে, যারা এগ্রি পরীক্ষা দিচ্ছ। সো আমাকে বলছে সেলুলোজ কিসের পলিমার? আমাদের এখানে দুই ধরনের জিনিসটি আলোচনা করা আছে। প্রথমত হচ্ছে স্টার্চ, এটা নিয়ে আগে বলি যে স্টার্চ কিসের পলিমার? স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। আর আমাদের সেলুলোজ যেটা, সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। আমাদের জিজ্ঞাসা করছে সেলুলোজ কিসের পলিমার, তো সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। ওকে, এরপরে কোশ্চেন, কস্টিক সোডা বা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটার দ্রবণের প্রতি লিটারে আয়তন দেওয়া আছে 5 গ্রাম, ডাব্লিউ দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে ঘনমাত্রা কত? ওই যে ডাব্লিউ SMV / 1000, বারবার করে এটাই কিন্তু আসে। সো আমরা যদি ঘনমাত্রা বের করতে যাই S, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে W × 1000 / mv। তাহলে আমরা সেটা যদি বসাই দিই, W কত দেওয়া আছে ভাইয়া? 5 গ্রাম ইন্টু 1000 / m। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40 ইন্টু ভি হচ্ছে কত? প্রতি লিটার বা 1000 ml। তাহলে এই 1000 কাটা, 5 দিয়ে 40 কাটাকাটি করলে 8, তাহলে অ্যান্সার আসলো 1/8, তাই তো? মানে অ্যান্সারটা 1 এর থেকে কম। সো তুমি একটু দেখো, 1 এর থেকে কম অপশনে একটাই আছে, সো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। এই যে সি নাম্বারটা হবে অ্যান্সার। ভাই 8 দিয়ে 1 কে ভাগ করলে কি 1 পয়েন্ট সামথিং আসবে? 12 আসবে? 1.52 আসবে? না, ওই একটাই আসবে, 0.125, ঠিক আছে? বা তুমি করেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা দেখলেই বোঝা যায় যে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 0.125। এরপর কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এই টাইপের কোশ্চেন সলভ করা খুব ইজি, কারণ তোমরা সবাই টেকনিকটা জানো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানেই সি থাকবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানেই সেখানে কি থাকবে? সি থাকবে। এটা অলরেডি তোমরা সবাই জানার কথা যে এটা দিয়ে কিন্তু খুব ভালো একটা টেকনিক, তাই না? সবকিছু বের করা যায়। এবং একটাই ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। একটাই ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে HCl। এটার মধ্যে সি ওয়ার্ডটা আছে, বাট এটা কিন্তু কি না প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, কারণ এটা তো শক্তিশালী অ্যাসিড, এটা তো বিক্রিয়া করবে। ওকে বিক্রিয়া না করে থাকতে পারবে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি? যারা বিক্রিয়া করে না, 1000 বছর ধরে সেম থাকে, তাই না? আচ্ছা, সো কনসেপ্ট কি? এটা আবার দুষ্টামি করলাম, 1000 বছর ধরে সেম থাকে না, জাস্ট খালি বললাম যে ওদের ঘনমাত্রাটা সময়ের সাথে চেঞ্জ হয় না। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? যারা সি থাকবে। সো এই দেখো সি আছে অপশনে, সো আর দেখা দরকার নেই, এই হচ্ছে आंसर। ওকে, এরপরে কোশ্চেনে যাই। নিচে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? সো কি দেওয়া আছে? ফসফরাস তেজস্ক্রিয় না, সালফার, ম্যাগনেসিয়াম, কোবাল্ট। এই যে কোবাল্ট দেওয়া আছে, দেখো কোবাল্ট একটা তেজস্ক্রিয় আইসোটোপ। সো পিছনের দিকের বা বড় যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে তেজস্ক্রিয়, বা শুরুর দিকের এরা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ না। সো অ্যানসার হচ্ছে কত? অ্যানসার হচ্ছে কোবাল্ট। অ্যানসার হচ্ছে কি? অ্যানসার হচ্ছে কোবাল্ট। আর এগুলোর কিছু ব্যবহার তোমাদের 9-10 এর বইতে দেওয়া ছিল, মনে আছে? যে 31 ফসফরাস তোমার হচ্ছে রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, আবার 60 কোবাল্ট ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, আয়োডিন, এগুলো আমার এখনো মনে আছে, 9-10 এর বইতে ছিল, তাই না? সো এগুলোর কিন্তু ব্যবহারগুলো কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যে আসে, দেখতে পারো। সো এটা সেই তেজস্ক্রিয় আইসোটোপ। এরপর ইথানলের স্ফুটনাঙ্ক কত? এই কোশ্চেনগুলো মাঝে মধ্যে আসে। সো ইথানল যেটা, ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার একদম কারেক্টলি বললে 78.3 ডিগ্রি সেলসিয়াস।
78.3 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ইথানলের একদম কারেক্ট যে তোমার স্ফুটনাঙ্ক সেইটা। আর আরো কিছু জানা নাও, যেমন মিথানল, যেহেতু ইথানল আসছে মিথানল আসতে পারে, মিথানল হচ্ছে তোমার 65 ডিগ্রি সেলসিয়াস। এরপর অ্যাসিটোনটা আসে, অ্যাসিটোন বা এটাকে আমরা তুমি যে প্রোপানন নামে চিনো, কিটোনের যে প্রথম সদস্য প্রোপানন, সেই প্রোপানন হচ্ছে তোমার 56 ডিগ্রি সেলসিয়াস, সেগুলো কিন্তু মাঝে মধ্যে আসে। এরপরে বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড এটা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, এগুলো কিন্তু মাঝে মধ্যেই আসে, ঠিক আছে। ওকে, এরপরে কোশ্চেন আমরা যাই। আচ্ছা অ্যান্সার তো আগে নেই, অ্যান্সার হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি কারেক্টটা দেওয়া নাই, খালি 78 দেওয়া আছে, সেই হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেন, কোনটি বিজারক? সেই কোশ্চেন মাঝে মধ্যে আসে, কোনটা বিজারক, কোনটা জারক, কোনটা উভধর্মী, এই টাইপের কোশ্চেন মাঝে মধ্যে আসে। সো আমরা জানি বিজারক মানে যে ইলেকট্রন ত্যাগ করে, যার জারণ সংখ্যা বাড়ে, তাই তো। সো বিজারক মানে কি, আগে বাই ডেফিনেশনে আসো যে ভাই বিজারক মানে হচ্ছে প্লাস বাড়বে, বিজারক মানে প্লাস বাড়বে মাইনাস কমবে, বিজারক মানে প্লাস বাড়বে মাইনাস কমবে, অথবা ইলেকট্রন ত্যাগ করবে, সো এদেরকে আমরা বলি হচ্ছে বিজারক। আবার হ্যাঁ জারক মানে কি, জারক মানে হচ্ছে প্লাস কমবে, উল্টা দেখো এটার সাথে মিলাও, মাইনাস বাড়বে মানে কি ইলেকট্রন নিচ্ছে দেখে তো মাইনাস বাড়তেছে, তার মানে ওরা ইলেকট্রন গ্রহণ করবে, ওরা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। আর উভধর্মী মানে কি, উভধর্মী মানে ক্ষেত্র বিশেষে দুইটাই করবে, উভবিশেষে মানে কি ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটাই করবে, ক্ষেত্র বিশেষে দুইটাই করবে। সো এইবার আসো যেখান থেকে কেন বুঝবো। সো এই জারক বিজারক টাইপের কোশ্চেনে বেশিরভাগ কোশ্চেন মানে বেশিরভাগ অপশন তুমি দেখলে যে আচ্ছা এটা তো জারকে পড়ছিলাম, আচ্ছা এটা তো বিজারকে পড়ছিলাম। তোমরা যদি একবার পরিমাণগত রসায়নটা তুমি হচ্ছে যদি একবার হলো রিভাইজ দিয়ে থাকো, মেইন বইটা একবার হলো পড়ে থাকো, তুমি সেখানে দেখবে একটা টপিক ছিল যে নিচের কোনটা গ্যাসীয় জারক, নিচের কোনটা তরল জারক, নিচের কোনটা কঠিন জারক, নিচের কোনটা গ্যাসীয় বিজারক, নিচের কোনটা তরল বিজারক, নিচের কোনটা কঠিন বিজারক, এই টাইপের কোশ্চেন পড়ছো না। এন্ড তুমি যদি পরিমাণগত রসায়ন একবার হলে পড়ে থাকো, তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া সমতাকরণ পড়ছো না, সেখানে কি তুমি KMnO4 এর দেখো না জারক হিসেবে, সেখানে কি তুমি K2Cr2O7 এর দেখো না জারক হিসেবে, সেখানে কি তুমি MnSO4 এটা দেখো না জারক হিসেবে, সেখানে তুমি কপার সালফেট একে দেখো না জারক হিসেবে। বাট এই যে এই বান্দাটাকে তুমি দেখছো কোথাও, আয়োডিমিতি বিক্রিয়া এটাকে কি বিজারক হিসেবে দেখছো? সো এই টাইপের কোশ্চেন তোমার এগুলো অ্যান্সার করাও তো লাগে না, তুমি তো জানো যে আয়োডিমিতি বিক্রিয়াতে এই যে সোডিয়াম থায়োসালফেট N2S2O3 এটা তো বিজারক হিসেবে কাজ করে। বাট ধরো তুমি চেক করতে চাও, এটা তো পারো বা এটা তুমি এমনি মুখস্থ পারতেছো, বাট ধরো তোমাকে অজানা কিছু দিলো বা তুমি চেক করতে চাও যে এরা কেমনে কি হইলো, ঠিক আছে। তো তুমি যে চেক করতে চাও যে সোডিয়াম থায়োসালফেট কেমনে আনসার হইলো, তুমি কেমনে চেক করবা? তুমি যেটা করবা, এই যে সোডিয়াম থায়োসালফেট এটা বিক্রিয়াটা দেখো না, সোডিয়াম থায়োসালফেট কি হয়ে যায়, ওখানে গিয়ে Na2S4O6 হয়ে যায়। সো এখানে তুমি কেন্দ্রীয় পরমাণু যেটা আছে সেটা জারণ মানটা হিসাব করো। অক্সিজেন আছে 3টা -6, সোডিয়াম আছে 2টা সো +2, সালফার আছে 2টা সো +4। সো এক একটা সালফার +2 করে, তাই তো, তার মানে এখানে সালফার জারণ মান হচ্ছে +2। আর এই পাশে এসে দেখো অক্সিজেন 6টা সো -12, সোডিয়াম 2টা সো +2, সালফার 4টা +10, তাহলে এক একটা সালফার হচ্ছে 2.5 করে। সো তুমি একটু দেখো যে আগে ছিল +2 এখন হয়ে গেছে +2.5, সো প্লাস বাড়ছে না, তার মানে কি বিজারক। আবার ধর হচ্ছে কপার সালফাইড বা এটা কোন সেন্সে হচ্ছে বিজারক হইলো, এটা তো কোনো বিক্রিয়া এখানে দেওয়া নাই, জাস্ট যৌগটা দেওয়া আছে। সো এখানে তুমি দেখো কপার কত আছে 2+। সো এখন তুমি যেটা চিন্তা করো, কপার 2+ কি আর কখনো সামনে গিয়ে প্লাস বাড়াইতে পারবে? ও কি কপার 3+ হবে জীবনে? না। বাট ও কিন্তু চাইলে কপার প্লাস হইতে পারবে, কারণ কপার প্লাস দুনিয়াতে আছে না। কপার 2+ চাইলে কি হইতে পারবে না, কপার প্লাস হইতে পারবে না? বলো তো পারবে। কপার 2+ আছে, কপার প্লাসও আছে, চাইলে এটা হইতে পারবে। কিন্তু কপার 2+ কি জীবনে এই ইহো জিন্দেগিতে কপার 3+ হইতে পারবে, কপার 4+ হতে পারবে না। তাহলে কপার 2+টা অলওয়েজ কি করবে, পিছনের দিকে আসতে পারবে, কারণ ও ওর সর্বোচ্চ জারণ মানকে টাচ করে ফেলছে, এটা সামনে আরো যেতে পারবে না। যেমন আমি তোমাকে আরেকটা জিনিস বোঝাই যে Fe2+ ওর কাছে অপশন আছে Fe3+ হওয়ার, তাই তো, তার মানে ওর প্লাস বাড়ানোর অপশন আছে। সো এইটা কিন্তু বিজারক হিসেবে কাজ করতে পারবে। কিন্তু Fe3+ যেটা আছে ওর কাহিনীটা চিন্তা করো তো, ও তো আর 4+ হইতে পারবে না, Fe3+এই ওকে থাকতে হবে অথবা নিচে আসতে হবে, সামনে যাওয়ার আর রাস্তা নাই। তাহলে যার সামনে যাওয়ার রাস্তা বন্ধ সে অলওয়েজ কি করতে পারবে, খালি পিছনে আসতে পারবে,
তাহলে সে হচ্ছে কি জারক হবে। তাহলে এই যে কনসেপ্টটা যেমন ধরো এই যে কনসেপ্টটা SN4+ ও আর সামনে যেতে পারবে না, SN5+, 6+ হইতে পারবে না, কিন্তু ও চাইলেই পিছনের দিকে আইসা SN2+ হইতে পারবে। তার মানে প্লাস কমতে পারবে, পিছনে আসতে পারবে, সামনে আর যেতে পারবে না। তার মানে ও কি হিসেবে কাজ করতে পারবে? জারক হিসেবে কাজ করতে পারবে। কিন্তু এই জীবনে ও আর বিজারক হিসেবে কাজ করতে পারবে না। কিন্তু SN2+ ও কিন্তু চাইলেই কি করতে হিসেবে কাজ করতে পারবে? বিজারক হিসেবে কাজ করতে পারবে। কেন? কারণ ও চাইলে SN4+ হইতে পারবে। এইভাবে কিন্তু খুব সহজেই মনে রাখা যায়। এন্ড এবার আসো উভধর্মী কেমনে বুঝবো? এই যে Fe2+ ও চাইলেই Fe3+ হইতে পারবে, মানে প্লাস বাড়াইতে পারবে। আবার ও চাইলে পিছনের দিকে এসে আয়রন হইতে পারবে না? Fe2+ চাইলেই কি হইতে পারবে? Fe2+ চাইলেই Fe3+ হইতে পারবে, মানে প্লাস বাড়াইতে পারবে। আবার চাইলে তো প্লাস কমাইতেও পারবে, আয়রন হইতে পারবে না? আয়রন কি দুনিয়াতে নাই? আছে তো। তাহলে দেখো এই যে Fe2+ ওর কাছে রাস্তা আছে সামনে যাওয়ার, ওর কাছে রাস্তা আছে পিছনে যাওয়ার। তাহলে এ হচ্ছে উভধর্মী। সে এক এক জায়গায় এক এক রকম ভাবে কাজ করে, ক্ষেত্র বিশেষে দুইটাই করতে পারে। কথা বুঝতে পারছো? বাট এই যে এই মাথায় যে আছে ও আর সামনে যেতে পারবে না। এই মাথায় যে আছে আয়রন, লোহা কি কোনোদিন নেগেটিভ হইতে পারবে? ও তো ধাতু, তার মানে ও কোনোদিন পিছনে যেতে পারবে না। তার মানে লোহা অলওয়েজ কি? অলওয়েজ হচ্ছে বিজারক। অলওয়েজ কি? অলওয়েজ হচ্ছে বিজারক, মানে অলওয়েজ প্লাস হবে, সামনের দিকে যাবে, জীবনে পিছনে যাবে না। Fe3+ অলওয়েজ জারক, কারণ ও আর কোনোদিন সামনে যেতে পারবে না। বুঝছো টেকনিক না? তাহলে এমনি কিছু তুমি চাইলে সব চেক করতে পারবা। কথা বুঝতে পারছো? আর যেগুলো এমনি দেখলেই বুঝছো এগুলো চেক করা দরকার কি? MnO4 Mn7+ থাকে, 5 ইলেকট্রন নিয়ে Mn2+ হয়। এগুলো তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতাকরণ করছো না? এটা তো সেগুলোই দেওয়া আছে। কথা বুঝতে পারছো? সেই হচ্ছে কনসেপ্ট। এরপরে প্রশ্নে যাই, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারে টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? সো কোন বিক্রিয়াতে উপযুক্ত নির্দেশক কোনটি? এই টাইপের কোশ্চেনে কেমনে আনসার করবে দেখো আমি বলি। ধরো ফার্স্ট হচ্ছে শক্তিশালী অ্যাসিড প্লাস শক্তিশালী ক্ষার, যদি দুইটাই শক্তিশালী হয় তাহলে দুনিয়ার যে কোনো নির্দেশকই কাজ করে। ঠিক আছে, সব নির্দেশক যদি দুইটাই শক্তিশালী হয় তাহলে তুমি দুনিয়ার যে কোনো নির্দেশক দিবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার অ্যাসিডটা ধরো দুর্বল বা মৃদু, দুর্বল অ্যাসিড, বাট আমাদের ক্ষারটা কিন্তু শক্তিশালী। তাহলে ক্ষার যদি শক্তিশালী হয়, অ্যাসিড যদি দুর্বল হয়, তাহলে জিতবে কে? ক্ষার জিতবে, কারণ ক্ষারটা শক্তিশালী। তাহলে একটা ক্ষারীয় নির্দেশক দেবে, এবং তুমি বেশিরভাগ ক্ষেত্রে দেখবা এখানে ফেনোফথেলিন থাকে। বেশিরভাগ কোশ্চেনে দেখবা এখানে ফেনোফথেলিনই থাকে, মানে 95% পোস্টে ফেনোফথেলিনই থাকবে। আর কিছু আছে সেগুলো তুমি পাইতে পারো। ঠিক আছে, এবার আসো যে অ্যাসিডটা যদি শক্তিশালী হয় বাট ক্ষারটা দুর্বল হয়, তাহলে এইবার জিতবে কে? অ্যাসিড। তাহলে অ্যাসিডিক কোন একটা নির্দেশক ব্যবহার করতে হবে, এবং তুমি 95% কোশ্চেন দেখবা মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ অপশনে আছে, মিথাইল রেড অথবা অরেঞ্জ, দুইটার একটা তুমি পাবা 100% পাবাই। এরপর ভাই যদি দুইটাই দুর্বল হয়, দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, তাহলে সেই বিক্রিয়াতে কোনো নির্দেশকই কাজ করবে না, কোনো নির্দেশকই কাজ করে না। সো এই চারটা টাইপে কিন্তু ঘুরে ফিরে আসবে। আশা করি পুরোটাই ক্লিয়ার। আমাকে বলছে দুর্বল অ্যাসিড ক্ষারটা তীব্র, তো কোন কেস? সেকেন্ডটা, দুর্বল অ্যাসিড ক্ষারটা তীব্র। তাহলে একটা ক্ষারীয় নির্দেশক ব্যবহার করতে হবে, কারণ ক্ষারটা শক্তিশালী, সো দুজন মারামারি করে ক্ষারটা জিতবে। তো ক্ষারীয় নির্দেশককে ফেনোফথেলিন দেখবা অপশনে আছে, অপশনে কোনটা আছে? এই যে, তোমার আর চিন্তা করা লাগবে না। এখন এগুলার যে পিএইচ রেঞ্জটা কে মুখস্থ করবে? আপনি মুখস্থ করবেন। ফেনোফথেলিন, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, লিটমাস, এগুলার পিএইচ রেঞ্জটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, ওকে। এরপর আসো, 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে K2Cr2O7 এর পরিমাণ কত? সো 10 গ্রাম ফেরাস সালফেট, এই যে FeSO4, এটাকে তুমি যদি সম্পূর্ণরূপে জারিত করতে কতটুকু তোমার হচ্ছে K2Cr2O7 লাগবে? সো আমরা একটা সম্পর্ক কিন্তু জানি যে 1 মোল, তুমি দেখো যে 1 মোল K2Cr2O7 একাই 6 মোল FeSO4 এর সমান। তোমাদেরকে এই সম্পর্কগুলো মনে আছে? অথবা আরেকটা ফর্মুলা আছে, তুমি সেটা দিয়ে করতে পারো, যে এই টাইপের ম্যাথ যদি যায় যে এইটার এত গ্রামকে জারিত করতে ওইটার কত গ্রাম লাগবে, কত লিটার লাগবে, এটার কত মোল লাগবে, সেই টাইপের ম্যাথ আমরা করতে পারি N1E1 = N2E2 এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, N1E1 = N2E2। সেখানে
যে কোনো একটা পাশ একজনকে দিবা আর একটা পাশ আরেকজনকে দিবা। সো ধরো এই পাশটা আমি FeSO4 এর জন্য দিয়ে দিলাম, এই পাশটা আমি K2CR2O7 এর জন্য দিয়ে দিলাম। সো এবার ওর কিন্তু মোল সংখ্যাটা আমি বের করতে পারবো, কারণ ওর 10 গ্রামকে জারিত করতে হবে। তাহলে ওর এখানে বসায় দাও যে W/M, তাই তো। এন্ড E মানে কি তুল্য সংখ্যা। সো FeSO4 যেটা, এটা তুল্য সংখ্যা কিন্তু 1, তোমরা জানার কথা, কারণ তোমরা কি করছো পরিমাণগত রসায়নে বিক্রিয়া সমতাকরণ করছো। সো তুল্য সংখ্যা 1 বসায় দিলাম, ইকুয়ালস টু এই পাশে আসো। ওর কি বের করতে হবে বলছে, ওর কতটুকু পরিমাণ লাগবে ভর। তাহলে ওর বদলে বসায় দাও W/M ইনটু K2CR2O7 এর তুল্য সংখ্যা 6, এটা তোমার জানার কথা, 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তাহলে ইনটু 6 এই পর্যন্ত। এবার ওরটা তো দেওয়াই আছে, কত 10 গ্রাম, বসায় দাও। ফেরাস সালফেট যেটা, এটার ভর কত 152, ঠিক আছে। ফেরাস সালফেটের ভর কত 152। কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে FeSO4 এটা হচ্ছে 152, তারপরে K2CR2O7 294 এবং KMnO4 খুব সম্ভবত 152 বা 58 হবে, 152 বা 158 হবে, একটু চেক দিয়ে নিও, ঠিক আছে। সো এগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু ম্যাথ করতে পারবে না। সো 10 ডিভাইড বাই এটা কত 152 ইকুয়ালস টু, এখানে তো 1 এটা দিলাম না, ইকুয়ালস টু এই ডাব্লিউটা আমি বের করব, আর K2CR2O7 কত 294 ইনটু 6। তাহলে দেখো ডিরেক্টলি তোমার ডাব্লিউ চলে আসবে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত, ডাব্লিউ ইকুয়ালস টু থাকতেছে 294 আর 10 উপরে গুণ যাবে, আর 152 আর 6 নিচে গুণ যাবে। সো অনেক কঠিন একটা ক্যালকুলেশন আসছে ভাইয়া। এই যে দেখেন বড়টা ক্যালকুলেশন আসছে, কোনো বড়ই না। দেখো 294 তো এটাকে তুমি একটু 300 চিন্তা করো, 300 চিন্তা করো, আর 152 তো এটাকে একটু আর একটু কমায় ফেলো, 150 চিন্তা করো। সো 150 আর 300 কাটাকাটি কত আসে 2। সো 2 দিয়ে আমরা যদি 6 কে কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 3। 3 দিয়ে 10 কে কাটাকাটি করলে आंसर 3.33 বা 3.3 সামথিং একটা आंसर আসতেছে। সো এই দেখো 3 এর কাছাকাছি অপশনে একটাই আছে 3.23, ঠিক আছে। সেগুলো আহামরি কঠিন কিছুই না, আহামরি কঠিন কিছুই না, এমনিই করা যায়। হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস যদি তুমি একবার হলে করে থাকো ভাইয়া, এগুলো তুমি এমনিই পারবা, ঠিক আছে। ওকে ফাইন, ক্লিয়ার। এরপরে আসো, সালফার পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত। সালফার কি, সালফার হচ্ছে 3216 সালফার, 3216 সালফার। সো এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ করো, তাহলে কত আসে 16 আসে, শেষ। এর आंसर কত 16। অনেক কঠিন একটা কোশ্চেন দিছে না বলো, এরকম সহজ কোশ্চেনে কিন্তু দিবে, এবং হুট করে দেখবা তুমি কঠিন একটা কোশ্চেন পারছো কিন্তু এই সহজ কোশ্চেনে ভুল করে দিয়ে আসছো, ঠিক আছে। সেগুলো যেন না হয়। এরপরে আসো, K2CR2O7 যোগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। K2CR2O7 যোগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, এটা তো খুবই ইজি। আমরা জানি যে K2CR2O7 অক্সিজেনের 7টা, সো -14, পটাশিয়াম আছে 2টা, সো +2, সো 2টা ক্রোমিয়ামের আসতেছে +12, 2টা ক্রোমিয়ামের আসতেছে +12, সো এক একটা ক্রোমিয়াম হচ্ছে +6 করে, একটা ক্রোমিয়াম হচ্ছে +6 করে। সো आंसर কত, आंसर হচ্ছে +6, आंसर কত, आंसर হচ্ছে +6 করে। ওকে, এরপরে লাস্ট কোশ্চেন, এবং আমাদের এই কোশ্চেনটার মাধ্যমে কিন্তু এগ্রিজিএসটি সবকিছু শেষ হচ্ছে। আমাকে কোশ্চেন বলতেছে যে সুক্রোজ বা চিনির সংকেত কি। আমরা জানি সুক্রোজ এক প্রকার চিনি। আমাকে বলছে সুক্রোজের সংকেত কি, এবং চিনির সংকেত তোমরা সবাই জানো C12H22O11। সেখানে কোথায় আছে, এই যে C12H22O11। সেটা কিন্তু এই যে আমাদের দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের এগ্রিজিএসটি বিগত 4 বছরের কোশ্চেন ব্যাংক সলভ। আশা করি তুমি এই পুরো ক্লাসটা বা পুরো সিরিজটা খুব ঠিকঠাক ভাবে বুঝতে পারছো, কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, একটা কনসেপ্ট যখন আসতেছে সেটাকে কিভাবে সলভ করতেছি, কিভাবে পড়তেছি। ঠিক সেম ভাবে তুমি কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তুমি নিজের গাইড, বাসায় তুমি নিজের গাইড, তুমি নিজের টিউটর। ভাইয়া কিন্তু তোমার সামনে থাকবো 1 ঘন্টা, তুমি যে বাসায় টিচারটা নিয়ে পড়বা সে থাকবে 1 ঘন্টা, বাট তুমি নিজের সাথে থাকবা 24 ঘন্টা। সো নিজের সাথে তুমি যখন 24 ঘন্টা থাকতেছো, সো নিজের থেকে নিজে, মানে তুমি যদি নিজেকে গাইড হিসেবে তুমি রেডি করতে পারো যে আমি নিজে নিজের গাইড, তাইলে তুমি চিন্তা করে দেখো তো তুমি নিজেকে কতক্ষণ পড়াতে পারবা, 24 ঘন্টা। তোমার টিচার কতক্ষণ পড়াতে পারবে, 1 ঘন্টা। কথা কি বুঝতে পারছো, মানে এখানে কতটুকু ডিফারেন্স ক্রিয়েট হবে। সো নিজেকে গাইড করার চেষ্টা করো, নিজেকে ইনস্ট্রাক্ট করো, যে জিনিসগুলো জেনে বুঝে তারপর নিজেকে গাইড করো, যে না এইভাবে না এইভাবে, এইভাবে করলে আমার জন্য ভালো হয়, এতক্ষণ সময় আছে আমি কিভাবে পরীক্ষার লেগে অ্যাপ্রোচ করবো, নিজেকে নিজে গাইড করো। কথা বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে তোমাদের সাথে দেখা হবে বাওয়ের কোশ্চেন ব্যাংক সিরিজ, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সিরিজ বাকি আছে, ঠিক আছে। তো সেসব ক্লাসে, সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।